আসসালামু আলাইকুম। দাখিল নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি। আমরা ইলমে সরফ অংশের যে পার্টটা আছে সেই পুরো পার্টটা নিয়ে কাজ করছি। তো আজকে যে আমরা পার্টটা নিয়ে দাঁড়িয়েছি এখানে তোমাদের জন্য, সেটা হচ্ছে যে পঞ্চম অধ্যায়, পঞ্চম পার্ট, সেখানে ইদগম ও ইলালের কাজ, সেটা নিয়ে আমরা কাজ করব। তবে তার আগে কিছু কথা আমরা একটু কথা বলবো, একটু ধৈর্য ধারণ করে শুনো, এরপর ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা আমরা কোন প্ল্যানে সাজিয়েছি সেটা একটু তোমাদেরকে বলবো। তো অবশ্যই তোমরা দেখবা এবং ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে, এবং নতুন যারা দেখতেছো তোমাদের কাছে যাদের ভালো লাগবে এই ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং এটা শেয়ার করে দেবে, যেন আমরা সকলেই যেন এটার দ্বারা উপকৃত হতে পারি যে অমুক চ্যানেলে পুরো বইয়ের উপর কোর্স আকারে দেখানো হচ্ছে এবং ওইভাবেই পড়ানো হচ্ছে যেভাবে মেইন বইতে আছে, এবং বোর্ডে আমি যতটুকু লিখলে আমার পরীক্ষাটায় 5 নাম্বার আসবে সেভাবেই সেই সিকোয়েন্সে আমি তোমাকে এই ব্যাপারটা দেখাচ্ছি, যাতে করে তোমার ওই গাইড পড়ে এত কিছু পড়ে যেন সময় নষ্ট না হয়। জাস্ট মেইন বই পড়বা এবং বোর্ডকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা জানি তুমি রাখো। হ্যাঁ, বোর্ডে তুমি মেইন বইয়ের হুবহু কথাটা লিখে দিয়ে আসছো, তোমার নাম্বার কম আসছে, তুমি চ্যালেঞ্জ করো। হ্যাঁ, যে হ্যাঁ আমি আমার মেইন বইতে যা ছিল ওটাই আমি লিখেছি, এক্সট্রা আমার দেওয়ার দরকার নেই। কারণ আমরা জানি যে গ্রামারের নাম্বার সিস্টেমটা হচ্ছে কি, ম্যাথ যেরকম তোমার ম্যাথের হাতের লেখা সুন্দর হোক না ছোট হোক না বড় হোক সেটা বিচার করে না, ম্যাথ তোমার হয়েছে কিনা সিস্টেম অনুযায়ী হলেই তোমাকে 100 নাম্বার দিয়ে দেয়। কিন্তু ঠিক একই সিস্টেমটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে, এখন আরবি হোক ইংলিশ হোক বাংলা হোক, গ্রামারে অ্যাকুরেট হবে তো নাম্বার দিয়ে দিবে। তবে একটু মতভেদ আছে, কোনো কোনো গ্রামারে একটু কম নাম্বার দেয়, বেশি নাম্বার দেয়, কিন্তু আরবিটার ক্ষেত্রে অঙ্কের মতো নাম্বার দেয়, ঠিক আছে? কম বেশির জন্য এটা কোনো ম্যাটার করে না। তো এখন আজকে আমরা যে এই চ্যাপ্টারটাকে যেই সিকোয়েন্স আমরা সাজাবো, এই চ্যাপ্টারটা একটু বিশাল একটা চ্যাপ্টার, তোমরা অবশ্যই জানো। আর এই চ্যাপ্টারটা সম্পর্কে বেশি একটু বিস্তারিত আলোচনা বেশি একটা করা হয় না, মানে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হয় ক্লাসে, হয়তো সেই আলোচনার মাধ্যমে আমাদেরকে এই চ্যাপ্টারটা বোঝানো হয়ে থাকে, তেমন একটা বোঝানো হয় না। দেখা যাচ্ছে কিংবা কেউ বোঝায় কেউ বোঝায় না, এরকম হয়। তবে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা কয়েকটা পার্ট করবো, এই চ্যাপ্টারটাকে কয়েকটা পার্ট করে পুরো চ্যাপ্টারটাকে যেন বুঝতে পারি এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে যেন বুঝতে পারি, সেই কাজটা আমরা করবো। তো এখন এখানে সর্বপ্রথম যে বিষয়টা, হুম এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ইদগম আর ইলাল। ইদগম কি এবং ইলাল কি সে বিষয়টা আমরা জানবো। তার আগে আজকে আমরা যেটা শুরু করতে চাচ্ছি, এখানে টপিক দুইটা টপিকের মধ্যে থেকে আমরা ইদগমের যে টপিকটা আছে সেই ইদগমের টপিকটা আমরা আজকে শিখবো। এবং আমি অলরেডি আগে লিখে রেখেছি, কারণ বোর্ডের ভিতরে লিখলে তোমাদেরও সময় নষ্ট হয়, জিনিসটা তোমাদের খারাপ লাগে। আর এই লেভেলের স্টুডেন্ট তোমরা ধৈর্য ধারণটা বেশি একটা তোমাদের পক্ষে সম্ভব না, কারণ তোমাদের সময় কম। সেই কথা মাথায় রেখে তোমাদেরকে বোর্ডে আগে লিখে রেখেছি, যার ফলে তোমাদের এখন জাস্ট ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া, যাতে করে না তোমরা সহজে বুঝে যাও। আর যখন প্র্যাকটিক্যালে আসবো তখন একটা কথা আলাদা, লিখে লিখে স্যার বুঝাবো যে এটা এই কারণে লিখতেছি, এটা এই কারণে লিখতেছি, সে একই কথা। তো এখন আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি যে ইদগম কি, ইলালটা আমরা পরে আলোচনা করব, ইলালটা পরে আলোচনা করব। কিন্তু ঈদগম যে আমরা করব, এই ঈদগমের আমরা কয়েকটা পার্ট করব। আজকে আমরা অল্প কিছু অংশ, আমরা যে যতটুকু অংশ আলোচনা করব ততটুকু অংশ আমি লিখে রেখেছি। প্রথমে আছে ঈদগমের পরিচয়, দ্বিতীয় আছে ঈদগমের স্থান সমূহ, মাউদুআহু মানে স্থান সমূহ, মানে ঈদগম কোথায় কোথায় করা যাবে এবং ঈদগমটা কি জিনিস, ঈদগমের কাজটা কি, ঠিক আছে? সেটা একটু আগে জেনে নেই। বাংলা কথায় যে বলবো তারপর আমরা আরবিতে বলবো, আগে বাংলা একটু বলি ঈদগম জিনিসটা কি। ঈদগম হচ্ছে যে একটি হরফকে অন্য একটি হরফের মধ্যে প্রবেশ করানোকে ঈদগম বলে। একটি হরফকে অন্য একটি হরফের মধ্যে প্রবেশ করানোকে ঈদগম বলে। তো আমরা এটা এখানে উদাহরণের ভিতরে রেখেছি, যেরকম মা দা দা, এই একটা দাল এই একটা দাল, এই দুটো দালকে মিলিয়ে একটা দালে পরিণত করেছি একটা তাসদীদের মাধ্যমে, এটাই হচ্ছে ঈদগম। আবার এখানে ফারর, মানে এই যে দুইটা র একসাথে আছে সেই দুটো র দ্বারা একটা রতে পরিণত করেছি ফারর। এরকম রব্বি জাআলনি, কোরআন শরীফে অনেক পড়ে না রব্বিল আলামিন, এই যে রব্বিল, এখানে র এর ব্যাপারটা কিরকম ছিল না ছিল সেই ব্যাপারগুলো এখন তোমাদের ক্লিয়ার হবে। তো ইদগমের ব্যাপারটা অনেকটা লং, তো আমরা একটু ধরে ধরে এগুলো আমরা আলোচনা করব, এক একটা টপিক করে ছোট ছোট ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো এখানে একটু প্রথম দিকে একটু কথা একটু বেশি বলতে হবে, একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে, এরপরে আমরা ডিরেক্টলি টপিকে ঢুকে যাচ্ছি। এবং এই ঈদগমের একটু ব্যাখ্যাটাও আজকে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ এই সম্পর্কে ব্যাখ্যাটা আমরা খুবই কমই আলোচনা করে থাকি এবং আমরা শুনেও থাকি, শিক্ষকদের কাছ থেকে বেশি একটা আলোচনা করানো হয় না, কারণ আমাদের ফুল সিলেবাস কভার করতে হয়, অনেকগুলো সাবজেক্টের অনেক সিলেবাস কভার করে তারপর পড়তে হয়।
সেজন্য দেখা যায় টিচাররা আমাদেরকে অতটুকু দিয়ে দেয়, পরীক্ষা কেন্দ্রিক যতটুকু হয়ে থাকে। বেশিরভাগ টিচার এই কাজটাই করেন। দেখা যাচ্ছে যে পুরো সিলেবাসটা কভার করানোর সুযোগ হয় না। প্রাইভেটলি পড়লে একটা কথা আলাদা, ঠিক আছে? কিন্তু ক্লাসে অতটা দেখায় না, পরীক্ষা কেন্দ্রিকটা দেখানো হয়। তো এবার আসি আমরা ঈদগমের ব্যাপারটা করি। ঈদগমের ব্যাপারটা টোটালি নতুন, আমরা 6-7 এগুলো পাইনি, এইটাও আমরা পাইনি বেশি একটা, কিন্তু ক্লাস 9-10 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসো ঈদগম এখানে আমি কি লিখে নিচ্ছি, তারিফু। তারিফু দ্বারা কি বোঝাচ্ছে? ঈদগমের পরিচয়। আজকে শুধু আমরা ঈদগমের আলোচনা করব, ঈদগমের পরিচয় নিব এবং ঈদগমের স্থান কোথায়, মানে কোথায় কোথায় ঈদগমকে ব্যবহার করা যাবে, কোন জায়গায় ঈদগমকে ব্যবহার করা যায়, ওই ব্যাপারটা আমরা দেখব। আর কিছু না, এরপর ঈদগমের কখন করা যাবে কি যাবে না, কখন নিয়ম, এই ব্যাপারগুলো পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে ভিডিওতে শুধু এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এরপরে আসি তারিফুহু, যে ঈদগমের পরিচয়। তোমার মেইন বইতে তুমি দেখো যেটা লেখা আছে প্রথম পেজে ঈদগমের ভিতরে। এরপর তুমি চাইলে আরো এক্সট্রা সংক্ষিপ্ত কিছু এই সংজ্ঞা বানাতে পারবা, তবে মেইন বইতে যেটা আছে আমি সেটা আগে লিখে রেখেছি। সেটা বলতে পারো যে হুয়া ইদখল। তারিফু বলছে কি, হুয়া ইদখল। হুয়া মানে তা বা এমন, ইদখল মানে প্রবেশ করানো। হুয়া ইদখল, যা প্রবেশ করানো, ইদখল, ঠিক আছে? ইদখলু মানে প্রবেশ করানো, হুয়া ইদখলু প্রবেশ করানো। হারফে সাকিন, হারফে সাকিন মানে হরফে সাকিনকে প্রবেশ করানো। হুয়া ইদখল, হুয়া মানে এমন বা তা, ইদখলু প্রবেশ করানো, হরফে সাকিন, হরফে সাকিনকে প্রবেশ করানো। কোথায়? ফি মধ্যে, ফি মধ্যে। কার মধ্যে? হরফে মুতাহাররিক, হরফে মুতাহাররিক মানে জবর বিশিষ্ট হরফ। মুতাহাররিক মানে কি? জবর বিশিষ্ট হরফ। একটি সাকিন বিশিষ্ট হরফকে অন্য আরেকটি হরকত বিশিষ্ট হরফের মধ্যে প্রবেশ করানো। এটা আবার কেমন কথা? একটি হরফকে অন্য একটা হরফের ভিতরে, এটা আবার নিয়মটা কি? সেটা এই যে পরের অংশটি বলছে, মিন জিনসিহি। সে দুটো যদি একই জাতীয় হয়, হরফ দোনোটা যদি একই জাতীয় হয়, যেমন এখানে এই যে দাল আর এর দাল, দেখো এই দুইটা দাল কিন্তু একই জাতীয়, দোনোটার জিন্স একই জাতীয়। একই জাতীয় হওয়ার কারণে এই দুইটা দালকে একটা দালের ভিতরে, যেরকম মাদ্দা, মিম দাল জবর মাদ, এই যে দেখো এই মিমের জবরের সাথে একবার দালকে পড়া হয়েছে, দাল জবর দা, মাদ্দা। দেখো দালটাকে ঠিকই দুইবার পড়েছি তাসদিদের মাধ্যমে। তাহলে আমরা এটা ছোটবেলায় শিখেছি তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, সেজন্য এটা মক্তবের পড়া ছিল। একই কথা, তাহলে এখানে তাসদিদ ওয়ালা হরফকে আমরা দুইবার পড়েছি, ভালো কথা। তো এই কথাটাই এখানে বলছে মিন জিনসি ওয়াহিদ। এখানে মিন জিনসি ওয়াহিদ হওয়ার কথা, আমি কি লিখিনি? না, মিন জিনসি আর লাগবে না, মিন জিনসি একই, যে তার যাতে হি দ্বারা বুঝিয়েছি তারা একই, মানে সে দুটোটা একই রকম হতে হবে, হরফ দুটোটা একই রকম হবে, অথবা দুটোটা একই মাখরাজের হতে হবে, সেটাই পরে আসতেছে। বিলা ফসলিন, বিলা ফসলিন মানে কি বোঝাচ্ছে? বিলা ফসলিন বাইনাহুমা, এই দুইটার মাঝে, বি মানে লা তো মানে না, এটা যেন ফাসলিন, বাইনাহুমা, ফাসলিন মানে পার্থক্য না, বাইনাহুমা তাদের দুইজনের মাঝে কি থাকবে না? পার্থক্য থাকবে না। যে দুটো হরফ, একটা হরফকে আরেকটা হরফের মাঝে যে প্রবেশ করাচ্ছি, সেই দুইটা হরফ একই রকম হইতে হবে, দুইটা হরফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানিটা কি? পার্থক্য মানে দুইটা দুই রকম যেন না হয়, দুইটা দুই রকম যেন না হয়, একই রকম যেন হয়। কারণ এর আগে বলছে মিন জিনসি, মিন জিনসি একই রকম হইতে হবে, মানে একই গঠনের হইতে হবে, একই জাতীয় হইতে হবে, ঠিক আছে? সে দুইটা যদি একই জাতীয় হয় তাহলে একটা আরেকটার ভিতরে প্রবেশ করানো যাবে। সেটা কোন কোন হরফ? একটা সাকিন বিশিষ্ট আর একটা হরকত বিশিষ্ট। তাহলে সাকিন বিশিষ্টটাকে হরকত বিশিষ্টের ভিতরে প্রবেশ করানো যাবে। কাকে? সাকিন বিশিষ্ট হরফটাকে হরকত বিশিষ্ট হরফের ভিতরে প্রবেশ করানো যাবে, এবং প্রবেশ করিয়ে সেটাকে তাসদিদের অবস্থায় নিয়ে আসতে হবে। সেই কথাটা এখানে আরবিতে বলছে, হুয়া ইদখালু, যে প্রবেশ করানো, তা প্রবেশ করানো, হরফে সাকিন, হরফে সাকিনকে প্রবেশ করানো। কাকে প্রবেশ করানো? হরফে সাকিনকে। কোথায়? ফি হরফি মুতাহাররিক, ফি হরফি মুতাহাররিক মানে জবর বিশিষ্ট হরফের ভিতরে। তাহলে কে কার ভিতরে প্রবেশ করতেছে? সাকিন বিশিষ্ট হরফটা হরকত বিশিষ্ট মানে জবরজের পেশ বিশিষ্ট যে হরফ, সেখানে প্রবেশ করতেছে। মিন জিনসিহি মানে দুইজন যদি একই অক্ষর হয়, দুইজন যদি একই জাতীয় অক্ষর হয়, তাহলে মানে জিনসিহি একই জাতীয়, বিলা ফাসলিন তাহলে তাদের বাইনাহুমা যাদের ভিতরে কোনো কি পার্থক্য থাকবে না, যাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। বিহাইস এমন ভাবে, ইয়াসিরানি মাআন হারফান,
উভয়, মান মানে এখানে উভয়, ইয়াসিরানি মানে হবে, উভয় হবে, এমন ভাবে হবে, এই ব্যাপারটা এমন ভাবে ঘটবে, ইয়াসিরানি মান, উভয় হরফ, হারফান মানে উভয়, ইয়াসিরানি মান হারফান, উভয় হরফ হবে ওয়াহিদ, একই জাতীয়, ওয়াহিদান মুশাদ্দাদান, ওয়াহিদান মুশাদ্দাদান মানে কি উভয় হরফ একসাথে হয়ে কি হবে, তাসদীদ যুক্ত হবে, উভয় হরফ একসাথে হয়ে কি হবে, তাসদীদ যুক্ত হবে। তার মানে এখানে বলছে বিলা ফসলিন, পার্থক্য হবে না, বাইনাহুমা দুইজনের মাঝে, দুইটা অক্ষরের মাঝে কোনো ভিন্নতা হবে না, এমন ভাবে তারা দুজন একসাথে হবে, মানে তারা দুইটা হরফ এমন ভাবে একসাথে হবে, বিহাইসু মানে এমন ভাবে, ইয়াসিরানি হবে এমন ভাবে হবে, মান তারা উভয়, উভয় মানে কি দুইটি অক্ষর, ওই দুইটি অক্ষর এমন ভাবে একসাথে হবে, হারফান উভয় হরফ এমন ভাবে একসাথে হবে, ওয়াহিদান একটা হরফ যেন হয়, একটা হরফ হয় যেরকম এই যে দেখাচ্ছি, মাসদুদান তাসদীদের মাধ্যমে যেন একটা হরফে পরিণত হয়, তাসদীদের মাধ্যমে যেন একটা হরফ, যেরকম মা দা দা, এই একটা দাল এই একটা দাল, সেই দুটো দাল একসাথে একটা তাসদীদের মাধ্যমে একটা হরফে পরিণত হয়েছে, কিন্তু পড়ার সময় ঠিকই দুইটা আসছে, কিভাবে, মাদ্দা, দেখো মিমের সাথে, এই মিমের জবরের সাথে একবার দালটা আসছে, দাল আরেকবার নিজে একবার আসছে হরকতের সাথে, ঠিক আছে না, এই হচ্ছে মাদ্দা। এরকম ভাবে তোমাকে এরকম আরো এরকম অনেক কিছু বলা যায়, সব্বা রব্বা, অনেক কিছু বলা যাবে না, ঠিক এটাই হচ্ছে বিষয়। আমি আরেকবার সামারি করে দিই এই ব্যাপারটা, তুমি যদি এটাও লিখতে পারো কিংবা আরো শর্ট করেও দিতে পারি আমি তোমাকে, সেটাও দেখাচ্ছি। যে এখানে বলছে এমন একটা হুয়াই দখল, এমন মানে এটা বলছে তা প্রবেশ করানো হরফ সাকিনান, হরফে সাকিনান সাকিন বিশিষ্ট হরফকে প্রবেশ করানো, ফি হরফি মুতাহাররিক মানে জবর বিশিষ্ট হরফের মধ্যে প্রবেশ করানো, ফি মানে তো মধ্যে, ঠিক না, জবর বিশিষ্ট সাকিন বিশিষ্ট হরফকে, সাকিন বিশিষ্ট হরফকে জবর বিশিষ্ট হরফের মধ্যে প্রবেশ করানো, মিন জিনসি ওয়া মিন জিনস হি হি, তার দুটোর জিন্স একরকম হতে হবে, তার দুটোর গঠন কিংবা দুটোর আকৃতি একই রকম হতে হবে, দুটো হরফ একই জাতি হতে হবে, মিন জিনসি হি তার জিন্স, তবে বিলা ফাসলিন বাইনাহুমা, তবে তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে, ফাসল মানে কি পার্থক্য বিচ্ছিন্নতা এরকম কিছু হতে পারবে না, বিহাইসু এমন ভাবে দুটোকে এমন ভাবে একত্রিত করবে, এমন ভাবে যে ইয়াসিরানি একত্র করতে হবে, মান হারফান দুটো উভয় হরফকে বা দুটি হরফকে এমন ভাবে একসাথ করতে হবে, ওয়াহিদান একটি হরফ পরিণত হয়, মুশাদ্দাদান সেটা যেন একটি হরফে পরিণত হয়, যেমন মাদাদা থেকে মাদ্দা, ফাররা থেকে ফাররা, সবাবা থেকে সব্বা, ঠিক না, এ হচ্ছে বিষয় আমরা শিখলাম। এখন যদি তুমি আমাকে আরো ছোট করে বলতে বলো যে স্যার এত বিশালটা তো মাথায় রাখা সম্ভব না, আপনার মতো এরকম ধরে ধরে পারবো কিনা, মনে থাকবে কিনা সেটা পারি না, ছোট করে দেন। হ্যাঁ আমি শেষে এটাকে আরো ছোট করে দিব, যে এটা আমি একটু ছোট করে এখানে লিখে দিই, তুমি যদি এটা আরো ছোট করতে চাও তাহলে আমি একটু এখানে লিখে দিই, যে এটা এখানে এভাবে বলবে, আল ইদগম, ইদগম হলো, ইদগম হলো হুয়া ইদখল, হুয়া ইদখল, এই যে দেখো আমি ছোট করে দিচ্ছি, হুয়া ইদখালু হারফিন, হারফিন ফি হারফি আখর, হ্যাঁ ফি হারফি আখর, আরো একটা বলা যায় চাইলে, হ্যাঁ এই যে হুয়া ইদগম, এতটুকু বললেও তোমার কি হয়ে যাবে, এই যে ইদগমের সংজ্ঞাটা হয়ে যাবে, এই যে উপরে যে সংজ্ঞাটা লিখে রেখেছি এত বিশাল করে, তোমার মেইন বইতে যেটা দেওয়া আছে সেটা তুমি যদি বলতে চাও এভাবে ব্যাখ্যা দিয়ে যদি সংজ্ঞাটা বলতে চাও তাহলে এরকম হবে, আর যদি তুমি এক লাইনের ভিতরে শেষ করতে চাও তাহলে এভাবে বলবে যে হুয়া ইদগম, ইদগম হলো হুয়া ইদখালু তা প্রবেশ করানো, এই প্রবেশ করানো, হারফিন হরফকে, ফি হারফি আখর প্রথম হরফকে শেষ হরফের ভিতরে প্রবেশ করানো, এটা হচ্ছে একটা। আরো একটা বলা যায় যে আল ইদগামু হু ইদখালু হারফিন ফি হারফি আখর মিন জিনসিহি, একই জাতীয় হরফকে এই শেষে শুধু জিনসিহি লাগাই দিবা, ঠিক আছে, তাহলে আরেকটা হয়ে যাবে, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, এটার পরে আরেক শুধু জিনসি লাগাবা অথবা এতটুকু রেখে দিলে তাহলে এই ব্যাপারটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা তো বুঝিয়েছি, ক্লিয়ার। এবার আসো আমরা এই মাউদু অহু শিখি, ঠিক না, মাউদু আইনি একটু শিখি আমরা, মাউদু আইনিটা শিখার আমরা জানতে হবে কেন এই মাউদু আইনিটা শিখবো এখন। মাউদু আইনটা শেখার উদ্দেশ্য হচ্ছে যে কখন আমরা ঈদগম করব, এই যে কাজগুলো করব এই ঈদগমের
কখন কখন করব, এটা কিভাবে করতে হয়, এই স্থানটা কি, কোন জায়গায় দেখলে আমরা ঈদগমটা করব। এমন একটা জায়গা আসছে যেখানে আমাকে ঈদগম করতে হচ্ছে বাধ্যতামূলক, সেটা এখন দেখব। সেটা হচ্ছে কি, দুটো পদ্ধতি। একটা হচ্ছে কি মুতামাসিলাইনি, মানে মিসলাইনি বা মুতামাসিলাইনি, আরেকটা হচ্ছে মুতাকারিবাইনি। মানে মিসলাইনি কিরকম এবং মুতাকারিবাইনি কিরকম সে ব্যাপারটা একটু জানতে হবে। এবার আসো, মুতামাসিলাইনি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হুয়া আকসারু নাওয়াইনি ইহতিমামান ফি দিরাসাতি তাসরিফি ওয়া ইয়াকসুদু বিহিমা হরফাইনি, হরফানি মুতাশাবিহানি মুতাজাওয়িরানি ফি কালিমাতিল ওয়াহিদা। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মুতামাসিলাইন, এখন আমি একটু এই সংজ্ঞাটা মুছে দেই, ঠিক আছে, আমি এরপর একটু বিস্তারিত লিখে দিই। বিস্তারিত আমি লিখে দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই এক একটা করে। এতে বললাম যে দুইটা স্থানে এই করা যাবে, দুটো স্থানে এই কি বলা হয়, এই ঈদগম করা যায়। এক নম্বর হচ্ছে মুতামাসিলাইনি বা মিসলাইনি, মুতামাসিলাইনি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এটা সংজ্ঞাটা লিখে দিই, ঠিক আছে, সংজ্ঞাটা আমি লিখে দিই, এরপর আমি বুঝিয়ে বলছি যে সংজ্ঞাটা কি হবে। এখানে আচ্ছা, এরপরে এ হচ্ছে তোমার মুতামাসিলাইন। মুতামাসিলাইনটা কি, যে তোমাকে এখানে যেটা বলবে এই শাস্ত্রটি যে মুতামাসিলাইনের যে ব্যাপারটা আমরা দেখব, হুয়া নাওয়াইনি ইহতিমামান, হুয়া আকসারু নাওয়াইনি ইহতিমামান। অধিকাংশ ক্ষেত্রে মানে অধিকাংশ প্রকারগুলোর মধ্যে যে মুতামাসিলাইনের যে অধিকাংশ যে প্রকারগুলো আছে সেগুলোতে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে যেটা বলছে এটি দুটির মাঝে অধিক গুরুত্বপূর্ণ। এই যে আমরা এই মুতামাসিলাইনি মুতাকারিবাইনি যে বললাম, এই দুইটার মাঝে অধিক গুরুত্বপূর্ণ। হুয়া মানে অধিক, মানে হুয়া মানে তা, আকসারু অধিক, নওয়াইনি অর্থাৎ দুটির মাঝে অধিক গুরুত্বপূর্ণ, ইহতিমামান গুরুত্বপূর্ণ, ফি দিরাসাতি সরফি অর্থাৎ সরফ শাস্ত্রের ফি দিরাসাতি সরফি, সেটা তোমার বইতে এভাবে দেওয়া আছে। সরফ শাস্ত্রের ভিতরে এই দুটি যে স্থান আছে, দুটির মধ্যে মুতামাসিলাইনি এটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে হুয়া আকসারু নাওয়াইনি, হুয়া আকসারু নাওয়াইনি তা অধিক গুরুত্ব, দুটির মাঝে গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। হুয়া আকসারু নাওয়াইনি ইহতিমামান তা দুটির মাঝে অধিক গুরুত্বপূর্ণ, দিরাসাতি ফি দিরাসাতি সরফের ভিতরে, সরফ শাস্ত্রের ভিতরে, এবং ওয়াকসুদু বিহিমা তা দ্বারা উদ্দেশ্য, তা দ্বারা সে দুটি দ্বারা উদ্দেশ্য হইতে হরফানি সে দুটি হরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুতাশাবিহানি, দুটি হরফ একই রকম হওয়া। মুতাশাবিহান মানে কি, সাদৃশ্য হওয়া। মুতাশাবিহানি মানে কি, সাদৃশ্য হওয়া। মুতাশাবিহানি মানে কি, দুটি হরফ একই রকম হওয়া, ঠিক আছে, এই দুটি দ্বারা উদ্দেশ্য একই রকম হওয়া। তারপর হরফে মুতাশাবিহানি, দুটি হরফ একই রকম বা সাদৃশ্যপূর্ণ হরফ হওয়া। তারপরে কি বলছে, আল মুতাজাবিরানি ফি কালিমাতিল ওয়াহিদ, আল মুতাজাবিরানি মানে কি, পাশাপাশি, সে দুটি হরফ পাশাপাশি একই রকম বা সাদৃশ্য হওয়া, এবং ফি কালিমাতিল ওয়াহিদা একই শব্দের মধ্যে, দুটি হরফ একই শব্দের মধ্যে হওয়া, ঠিক আছে। আবার বলি, হুয়া আকসারু নাওয়াইনি ইহতিমামান, তা হুয়া মানে তা, আকসারু মানে অধিক, নাওয়াইনি মানে প্রকার দুটির মধ্যে অধিক। এই যে মুতামাসিলাইন মুতাকারিবাইনি যে মাউদুয়ের, তার প্রকার দুটির মধ্যে অধিক ইহতিমামান গুরুত্বপূর্ণ, অধিক কি গুরুত্বপূর্ণ, ফি দিরাসাতি সরফি, মানে সরফ শাস্ত্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ। এটা কি আমরা সরফ নাহু না, সরফ শাস্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ।
ওয়ায়াকুসুদু বিহিমা, এবং ওই দুটি দ্বারা উদ্দেশ্য, এই দুটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি হরফানি মুতাশাবিহান, মানে দুটি হরফ সাদৃশ্যপূর্ণ হওয়া, সাদৃশ্যপূর্ণ হওয়া, একই রকম দেখতে প্রায় কিন্তু এক না, সাদৃশ্যপূর্ণ হওয়া, মুতাজাবিরানি, এবং দুইজন পাশাপাশি হওয়া, দুইজন কি পাশাপাশি হওয়া, কোথায়? ফি কালিমাতিল ওয়াহিদা, একই শব্দে, একই শব্দে দুটো হরফ পাশাপাশি হওয়া কিন্তু এবং দেখতে একই রকম হওয়া, সেটাকে আমরা বলবো মুতামাসিলাইনি। যেমন এখানে মিসালে যে আমরা বললাম, মিসালে হাব্বা, এটা মূলত ছিল কি হাবাবা, এটা মূলত ছিল কি হাবাবা। এরপরে আমরা মাদাদা একটু পরে দেখলাম কি মাদাদা, ঠিক না? মাদাদা, এটাকে আমরা কিভাবে বানালাম? হাব্বা মাদ্দা, এভাবে বানিয়ে ফেলছি, ঠিক না? তাহলে এখানে যে কথা বলছে সেই কথাটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে? এই হচ্ছে একটা বিষয়। এরপরে আমরা দেখব মুতাকারিবাইনি। এরপরে আমরা কি দেখব? ইদগামে মুতাকারিবাইনি। তাহলে আমরা এখন এটা বুঝলাম যে মিসলাইনি হচ্ছে সরফ শাস্ত্রের, মানে ইলমু সরফ শাস্ত্রের দুই প্রকার ইদগম, যে দুই প্রকার ইদগমের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ। এটা কি মুতামাসিলাইনি হচ্ছে কি অধিক গুরুত্বপূর্ণ। এ দুটি দ্বারা উদ্দেশ্য হলো একই শব্দে পরস্পর সাদৃশ্যপূর্ণ পারস্পরিক দুটি হরফ এক হওয়া, দুটি হরফ এক হওয়া, এবং তাদেরকে কি করা? এভাবে করে তোমার করতে হবে, ইদগম করতে হবে, ঠিক আছে? মুতামাসিলাইনি। তাহলে মুতামাসিলাইনি কি হতে হবে? মূলত হরফ দুটো একই রকম হতে হবে। হ্যাঁ, মুতামাসিলাইনি মানে কি দুটি হরফ একই রকম হতে হবে এবং একই শব্দে থাকতে হবে। মুতামাসিলাইনের শর্ত হচ্ছে একই শব্দে হতে হবে, একই রকম হতে হবে, মানে সাদৃশ্যপূর্ণ হতে হবে, সেটাই হচ্ছে কি মুতামাসিলাইনি। আচ্ছা, এবার আসি মুতাকারিবাইনি বলতে কি বুঝিয়েছে সেটা আমরা একটু দেখি। তো এটা গেল, আমরা একটু মুছে দেই। এটা এটা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা একটু না বুঝলে আবার টেনে টেনে দেখবা ভিডিওটা। তো আমরা একটু মুতামাসিলাইনিটা দেখলাম, এবার মুতাকারিবাইনিটা একটু দেখি। মুতাকারিবাইনি ভিতরে কি কি আছে? 2 নাম্বার মুতাকারিবাইনি, মুতাকারিবাইনি। আচ্ছা, এখন আমরা এটা সংজ্ঞা লিখি, ঠিক আছে? আগে সংজ্ঞা লিখি, এরপর আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। আচ্ছা, এবার আসো আমরা মুতাকারিবাইনটা দেখি। মুতাকারিবাইনটাতে কি বলছে? মুতাকারিবাইনটা হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এই নিকটবর্তী। করিবাইন মানে কি? নিকটবর্তী হওয়া, নিকটবর্তী হওয়া। সেই নিকটবর্তী হওয়াটা দ্বারা কি বুঝিয়েছে দেখো, যে হ্যাঁ, যে এখানে বলছে হুয়া আকসারু নাওয়াইনি ইহতিমামান, এই যে দুই প্রকার দেখলাম মুতামাসিলাইন এবং এটা হচ্ছে মুতাকারিবাইন, সেই মুতামাসিলাইনের মধ্যেও এই মুতাকারিবাইনটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? যে ফি উলুমিল কিরাআত, মানে যে আমরা পড়ছি সেই পড়ার ভিতরে, উলুমুল কিরাআতের ভিতরে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? ইলমে কিরাআতের ভিতরে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইলমে কিরাআতের ভিতরে এই মুতাকারিবাইনটাও কি একটা গুরুত্ব। ইলমে কিরাআত, কিরাআত মানে পড়ার ভিতরেও, পড়ার ভিতরে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকসুদু বাইনাহুমা, এবং এই দুটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এই দুটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে হরফাইন মুতাজাবিসানি, মুতাজানিসানি, মানে একই জিন্সের হওয়া, মানে একই মাখরাজের হওয়া বা একই সিফাতের হওয়া, এরকম কিছু, ঠিক আছে? মুতাজানিসানি মানে কি একই জিন্স না, বলতে একই জাতীয় হরফ না। এখানে মুতাজানিসানি মানে কি একই জাতীয় হরফ না, মানে কাছাকাছি একই জাতীয় উচ্চারণ, কাছাকাছি একই জাতীয় উচ্চারণ, সেই বা একই মাখরাজ, আমরা যে 17টা মাখরাজ শিখেছিলাম মক্তবে, ঠিক না? সেই মাখরাজের একই জাতীয়, অথবা
এখানে যেটা বোঝাচ্ছে একই সিফাত, আমরা হামস সিফাত এগুলো শিখেছিলাম না মক্তবে, সেই সিফাতগুলোর জাতীয় একই জাতীয় হওয়া সেটাকে বোঝাচ্ছে মুতাজানিসানি মুতাজাবিরানি, এবং একই সিফাতের হওয়া এবং পাশাপাশি হওয়া, একই মাখরাজ বা সিফাতের হওয়া এবং পাশাপাশি হওয়া, এবং মুতাজাবিরানির পরে কি আছে ফি কালিমাতিল ওয়াহিদা, একই শব্দে হতে হবে। দোনোটার ক্ষেত্রে কি হবে, মুতামাসিলানির ক্ষেত্রে একই শব্দে হতে হবে, এবং মুতামাসিলানি দোনোটা শব্দ একই জাতীয় হতে হবে। আর মুতাকারিবানি দোনোটা শব্দ একই মাখরাজের কিন্তু আলাদা আলাদা হতে হবে, আলাদা আলাদা হবে, একই সিফাতের আলাদা আলাদা হবে কিন্তু একই জাতীয় হবে না। এটা কি বুঝছে মুতাজানিসানি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, হুয়া আকসারু, বুঝার কাম বুঝিয়েছি, অবশ্যই বুঝবা, তোমরা না বুঝলে আবার ভিডিওটা টেনে দেখবা। তো আমরা একটু ব্যাখ্যাটা এখানে বুঝিয়ে দিই। হুয়া যেটা আমরা বুঝাচ্ছি, হুয়া এই যে হুয়া আকসারু নাওয়াইন, এই যে হুয়া আকসারু নাওয়াইন ইহতিমামান, দুটি অধিক গুরুত্বপূর্ণ, এই দুটি বিষয়ের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মুতাকারিবাইনিও। এটা কি, কখন এই মুতাকারিবাইনটা প্রয়োজন হয়, ফি ইলমিল কিরাআত, ফি উলুমিল কিরাআত, যখন পাঠ করা হয় কোরআন বা হাদিস বা আরবি পাঠ করা হয়, সেই ক্ষেত্রে ফি উলুমুল কিরাআতি এই মুতাকারিবাইনটা দরকার হয়। ওয়া ইয়াকসুদু, এবং এটা কি উদ্দেশ্য, এটা দ্বারা উদ্দেশ্য বাইনাহুমা, এই দুটি দ্বারা উদ্দেশ্য হারফিল মুতাজাবিসানি, মানে নিকটবর্তী দুটি হরফ বা একই মাখরাজে দুটি হরফ কিন্তু হরফ দুটি ভিন্ন, ঠিক আছে, অবা সিফাত ভিন্ন, ঠিক আছে, সিফাতের একই সিফাতের বা একই মাখরাজের হবে, এবং পাশাপাশি হবে, হরফ দুটি কি পাশাপাশি হবে, এবং ফি কালিমাতিল ওয়াহিদা, একই শব্দের মাঝে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এবার আসো, এটার এক্সাম্পল দরকার, এক্সাম্পল ছাড়া তো এদের মজাই নাই, ঠিক না? এক্সাম্পলটা কি, যে ইন, এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ইন মাহা, ঠিক আছে, ইন মাহা বলছি, এরপরে কি বলছে, যে ইম মাহা, ইম মাহা, দেখো ইম মাহা বলা হচ্ছে, তাহলে এই যে নুন এবং মিম, এটা কাছাকাছি পাশাপাশি অক্ষর না সিফাতের দিক থেকে, মাখরাজ না। আমরা 11 নম্বর 12 নম্বর মাখরাজ, ওয়াও নুন মিম এগুলো 7 নম্বর 8 নম্বর মাখরাজে শিখেছিলাম, ঠিক না? এই যে মিম, এখানে আমরা 13 14 নম্বর মাখরাজে শিখেছিলাম, কাছাকাছি না, দুটো পার্থক্য আছে, কিন্তু সিফাতের দিক থেকে তো কাছাকাছি, ঠিক না? সিফাত কি, এগুলো পড়তে হলে এখন আবার সে মক্তবের জীবনে যেতে হবে, হামস সিফাত এগুলো কি ছিল, র সাকিন মিম সাকিন লাম সাকিন লফজে আল্লাহ, এগুলো পড়তে হলে আবার সে মক্তবের জীবনে যেতে হবে। সে এখন তো মক্তবের জীবন আমাদের সম্ভব নেই, সেটা তো 5-6 বছর বয়সে যখন পড়েছিলাম তখনের বিষয়, ঠিক না? যদি কারো মনে থাকে অবশ্যই সে বুঝবা, সেই সিফাত অনুসারে আবার দাখিলেও ছিল, এটা সিফাত তোমাদের দাখিলেও আছে, সেই কোরআন মাজিদের শেষের দিকে দেখবা। তাহলে সেখানে এই সিফাত মানে কি, দুটোটা পাশাপাশি একই জাতীয় অক্ষর, মানে কি অ্যালফাবেটিক অর্ডারে, মানে অক্ষরের সিরিয়াল অনুযায়ী পাশাপাশি আছে। তাহলে দেখা যাচ্ছে যে একই শব্দের ভিতরে আছে এবং কাছাকাছি আছে, তাই আমরা কি করলাম, এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করলাম, অর্থাৎ কি করলাম, ইবদাল করলাম, কি ইদগম করলাম, মানে ইবদাল করলাম বা ইআলাল করলাম, ইআলাল করে ইদগম করছি, ইআলাল করে ইদগম করেছি, মানে পরিবর্তন করে একটা আরেকটার ভিতরে প্রবেশ করিয়েছি। তাই সেটাকে, এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে একটা মিমকে দুইটা মিম, মানে এখন নুনটাকে মিম বানিয়ে একটা আরেকটার ভিতরে প্রবেশ করে কি বানালাম, ইদগম করে ফেললাম। এটাই ছিল মুতাকারিবাইন। তো আমরা কি কি শিখলাম আজকে, আজকে একবার সামারি করলে, আমরা শুরুতে শিখলাম যে ইদগম কি, সেই ইদগমটা আমরা পাঠ করেছি, তার ভিতরে দুটো পার্ট, এই দেখো এতটুকু আলোচনা করেছি তাই কত বড় একটা ভিডিও হয়ে গিয়েছে। তো ইদগমের দুটো পার্ট, হ্যাঁ, এরপরে ঈদগমের পরিচয়, সে বিষয়টা গেল, আমরা সেটা শিখলাম, তো এটা বুঝতে পারলাম। এরপরে আমরা এটাকে আরো পার্ট পার্ট করে সুন্দর সুন্দর করে বুঝবো, কারণ এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর পরের যে 2-3টা চ্যাপ্টার আছে খুবই বড় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝার ক্ষেত্রে। তো আমি একটু বিস্তারিত আলোচনা করব পার্ট বাই পার্ট করে। তো আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।